তার মাঝেই নিজ থেকে বিন্নির বাবার কণ্ঠ শোনা গেল। বাজার থেকে এসেছেন বোধহয়। বিন্নি আর অপেক্ষা না করে ছুটে গেল নিচে। লাইব্রেরিটা তাদের উপরতলা। পত্র বিন্নির পেছন পেছন যেতে নিলে তাকে থামিয়ে দেয় অফরোদা। গম্ভীর কণ্ঠে বলে, পড়াশোনা করছিস তো? হ্যাঁ। পত্র কোনো রকমে ঘাড় নাড়িয়ে উত্তর দেয়। অফরোদা লাইব্রেরির ডান দিকের ৩ নাম্বার সারি থেকে একটি ইংরেজি নোবেল বের করে লাইব্রেরির ভেতর অবস্থানরত চেয়ারে বসে ধীর কণ্ঠে বলল, কী নিয়ে আলোচনা করছিলিস? কই, তেমন কিছু না তো। অফরোদা বইয়ের দিকে মুখ ডুবিয়ে রাখলেন। পত্র দাঁড়িয়ে রইল ঠায়। পত্র জানে অফরোদার এখনো কথা শেষ হয়নি। চুপচাপ শুনশান মিনিট ২ পেরোতেই অভ্র মুখ খুলল, অথচ বইয়ের পৃষ্ঠা থেকে চোখ তুলল না। আগের ন্যায় রাশভারী কণ্ঠে বলল, এই যে তোর নারী জীবন, মূল্য কোথায় তার জানিস? তোর বয়স ১৫, তার এই যে তোর দিদির বিয়ে হচ্ছে, তার বয়স কত? ১৮ বছর ২ মাস। আর ২-৩ দিন পর সে একটা সংসারের দায়িত্ব হাতে নেবে। কোনো একদিন মাটির চুলার আগুনের আঁচ বাড়ানোর জন্য জ্বলবে নিজে। তার এই যে সুন্দর গায়ের রং, তা একদিন মিশে যাবে রৌদ্রের তাপে, দায়িত্বের ভাঁজে। দিন শেষে তোর মা এবং আমাদের মা এদের মতন তাকেও শুনতে হবে, কি করছো জীবনে? তারা পুরো জীবনটা সংসারের নামে উৎসর্গ করে দিন শেষে তাচ্ছিল্য মাখা প্রশ্নের সম্মুখীন হয়। সেই নারী হলো তোর বোন পুষ্প, যে স্কুল ফাঁকি দিয়ে রংচঙে সিনেমা দেখতে যায়, চোখে কাজল দিয়ে পাড়া ঘুরে বেড়ায়। তারও যে ওই গতি, ওইটাই হবে। এক্ষেত্রে তুই ভাগ্যবতী। সুন্দর মেয়েরা খুব দ্রুত মানুষের নজরে পড়ে। আর একটু চাপা রঙের মেয়েরা বড় হলেও সমাজের তেমন মাথা ব্যথা থাকে না। তো নিজের রং নিয়ে হতাশ হবি না। যেখানে মনে করবি তুই ব্যর্থ, সেখান থেকে সৃষ্টিকর্তা তোর সফলতার দ্বার খুলে রেখেছে। তোর কেবল এগিয়ে যেতে হবে, কেমন? পত্র নীরব থেকে বেশ মনোযোগ দিয়ে শুনল অফরোদার কথা। সত্যি অফরোদা বেশ জ্ঞানী, না হয় এত সুন্দর সুন্দর কথা বলতে পারতো। কোনো সাবজেক্ট নিয়ে যেন ভর্তি হয়েছিস? সায়েন্স। স্কুলের নাজমল স্যারের কাছে প্রাইভেট পড়বি, আমি বলে এসেছি, মনে থাকবে? আর কালকের উপন্যাস বইটা পড়েছিস? না, বিয়ের অনেক কাজ গো অভ্রদা, তাই সময় করে উঠতে পারছি না। অভ্র আর কোনো কথা না বলে ধ্যান দিল বইয়ের পাতায়। আর আশ্চর্যজনকভাবে পত্র এবার বুঝতে পারল অভ্রদার শেষ কথা। অভ্রদাকে সে বেশ ভালো বোঝে। পত্র ধীর গতিতে বের হয়ে যেতেই অভ্র বই থেকে মুখ তুলল। বেশ ধীরে গোপনে বলল, তুই আমার বড্ড যত্নের তিল তিল করে গড়া সুখমহল। সন্ধ্যা নামতে নামতেই চারদিক আধার করে বিদ্যুৎ চলে গেল। চা বাগানে এখনো বিদ্যুৎ ব্যবস্থা তত উন্নত করা হয়নি। অন্যান্য জেলা থেকে এই জেলাটা বেশ পিছিয়েই আছে। পত্র হারিকেন জ্বালিয়ে উঠানের মাঝখানে পাটি বিছিয়ে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। দিদির বিয়ের আর তো দিন দুই আছে। দেখতে দেখতে চলে এলো বিয়েটা। কিন্তু পড়াশোনার জন্য পত্র সময়ই পাচ্ছে না। যখনই পড়তে বসবে ভাবে, তখনই কোনো না কোনো কাজের জন্য ঠিক ডাক পড়ে। পত্রদের বাড়িতে এমনিতে তারা ৩ বোনে এবং মা বাবা সহ আরও একজন বিধবা পিসি থাকে পত্রে। আর বিয়ে ঘনিয়ে এসেছে বলে কিছু আত্মীয় স্বজনেরও ভিড় পড়েছে বাড়িতে। আজও সন্ধ্যায় খুব মনোযোগ দিয়ে পড়তে বসেছে পত্র। তার সাথে দিয়ে ছুটে যাচ্ছে চঞ্চল বাচ্চাদের দল। কেউ খেলছে, কেউ হাঁটছে, কেউ আড্ডা দিচ্ছে। পত্র ধ্যান দিতে গিয়েও দিতে পারছে না। আকাশেও একটা গুমট গুমট ভাব। তার মাঝে রান্নাঘর থেকে হাঁক তুললেন ছায়া। চওড়া কণ্ঠে ডাকছে পত্রকে। পত্র বই গুটিয়ে ওঠার আগেই ঘর থেকে বেরিয়ে এলো পত্রের বিধবা পিসি। উঠান পেরিয়ে দক্ষিণ থেকে রান্নাঘরের সামনে গিয়ে বিরক্ত কণ্ঠে বললেন, কি সমস্যা তোর বউ? মাইয়াটা একটু পড়তাছে, পড়ুক, তুই ডাকছ কেন? ছায়া মাছের বড় বড় টুকরোগুলোতে হলুদ লবণ মাখাতে মাখাতে বলল, এত মানুষের কাজ আমি একা হাতে সামলাতে পারি? এক একজন তো রাজরানী হয়ে বসে আছে। এক রাত পরে কি বিদ্যেধারী হবে শুনি? তোর চেয়ে বেশি বিদ্যেধারী হবে দেখিস। তোর ছোট মেয়েকে ডেকে করাতে পারিস না? তার তো বিদ্যেধরী হওয়ার নামগন্ধ নেই। তো আমি করুক? ননসের কথায় বিরক্ত হলো ছায়া। বিরক্ত কণ্ঠে বলল, ও মেয়ে পারে কিছু? পরে দেখা যাবে রান্না করতে এসে হাত পুড়িয়ে বসে থাকবে। না হয়তো ওকেই ডাকতাম।
ছোট মেয়েটা হাত পোড়াবে বলে চিন্তা করছিস, আর মেঝেটা কি দেবী শরীর, পড়বে না সেসব? পড়লেও তো দাগ পড়বে না পিসি। পুষ্পর চামড়া সুন্দর, পড়লে পড়ে গেলে দাগটা জল জল করে ফুটে থাকবে আর মায়ের অনুশোচনা সৃষ্টি করাবে। আমার তো আগে থেকেই পড়ে যাওয়া ভাগ্য, আর চামড়া নিয়ে আসছি। আমাদের পোড়ালে অনুশোচনা থেকে দূরে থাক, কারো মায়াও হয় না। হাসি হাসি মুখে খুব গহীনের অভিযোগে তুলে ধরল হাসি হাসি মুখে খুব গহীনের অভিযোগ তুলে ধরল পত্র মায়ের দ্বারে। ছায়া বুঝল না যে অভিমান, সে অভিমান, বরং রেগে গিয়ে একটা ছোট কাঠের টুকরো ছুঁড়ে মারল পত্রের দিকে। আক্রোশে ফেটে পড়ল পত্র। বড় কথা শিখেছিস? কার জন্য এত কিছু করছি? দিন শেষে এমন কথা শোনার জন্য? আমাকে তুলে নেয় না কেন? তোমায় কেন তুলে নিবে মা? দোষ তো আমার। তুলে নিলে আমাকে নেবে? কালা হওয়ার চেয়ে বড় দুষ্বোধ হয় পৃথিবীতে আর একটাও নেই। মেয়ের হাসি হাসি মুখের ধারালো কথায় চুপ মেরে গেল ছায়া। এর মাঝেই বেশ হতদন্ত হয়ে পত্রের বাবা সমীর বাবু সাইকেল নিয়ে এসে উঠানে থামলেন। ঘামে চুপচুপে হয়ে গেছে তার শরীর। হইচয়ে পরিপূর্ণ বাড়ি নিমিষে ঠান্ডা হয়ে গেল। ছায়া ও স্বামীর এমন হতদন্ত অবস্থা দেখে রান্নাঘর থেকে ছুটে এলো। ঘরে সবার সাথে হাসাহাসি করার পদ্মালতা ও পুষ্পলতাও ছুটে এলো। পত্র বাবার কাছে গিয়ে জলের গ্লাস এগিয়ে দিল। সমীর বাবু কোনো রকমে জলটা খেয়ে অসহায় চোখে একবার বড় মেয়ের দিকে তাকালেন। অতঃপর দুপোটা অশ্রু ঝরিয়ে বললেন, পদ্মমা, তোমার হবু স্বামী পালিয়েছে, বিয়েটা আর হচ্ছে না। এ একটা বাক্যেই উৎসব মুখর পরিবেশটা থিতিয়ে গেল। পদ্ম কেবল ফ্যাল করে তাকিয়ে রইল বাবার দিকে। চোখের সামনে ভেসে উঠল কত রং বেরঙের ঝাপসা স্মৃতি। বিয়ে বাড়িতে শোকের আমেজ, মন খারাপের দাঁড়িপাল্লায় দুঃখ হলো ভারী। উৎসব মুখর বিয়ে বাড়িটা নিমিষেই শুনশান নীরবতায় ছেয়ে গেল। বাগানের সব মানুষ আছে, দেখে আয় শোকে ডুবে থাকা মানুষজনকে। একটু হা হুতাশ করে কেউ বা মেয়েটার মন্দ ভাগ্যের আফসোস করে। পদ্ম কথা বলে না, কেবল শক্ত মুখ করে চেয়ে থেকে সেই আফসোস মাখা বাক্যগুলো হজম করে। নতুন একটা খড়খড়ে দিনের আবির্ভাব। গতকাল সন্ধ্যার পর এই বাড়ির আনন্দ সব হাওয়ায় মিলিয়ে গেল। বড় মেয়ের ভাগ্যের এই অদৃশ্যের পরিহাস মেনে নিতে পারছে না কেউ। বিয়ের দুদিন আগে নাকি বর পালিয়েছে, এটা আদৌ মানা যায়? সমীরবাবু এমনিতেই খুব পরিশ্রম করে কিছু টাকা জমিয়েছিলেন বড় মেয়ের বিয়ের জন্য। সেসব টাকা যা আছে সব মোটামুটি খরচ হয়ে গেছে বিয়ের আগাম প্রস্তুতিতে। আর শেষে কিনা ভাগ্য এমন খেললো। পত্র স্কুলের পোশাক পরে কোনো মতে তৈরি হয়ে নিল। বড়দির বিয়ে উপলক্ষে অনেকদিন স্কুলে যায়নি সে। আজ যেহেতু সেই আনন্দ অনুষ্ঠান নেই, তাই আর ঘরে বসে থেকেই বা কী লাভ। সকাল হতেই সে উঠে প্রতিদিনের মতন সকল কাজ সমাপ্ত করে অতঃপর স্নান করে তৈরি হয়ে নিল। দুপাশে বিরাট দুই বেনি কালো শরীরের সাদা রঙের স্কুল পোশাক। বাড়ির বিধ্বস্ততা সে জানে, তবুও নিজের লক্ষ্য ঠিক রাখতে হলে তাকে লড়তে হবে। অভ্রদা বলেছে, জগতে থাকতে হবে নির্জীব, অতি সুখে আনন্দিত এবং অতি দুঃখে কোনো যেন পাথর না হয়ে যাও। দুটো সমীকরণ বজায় রাখতে পারলে জীবন সুন্দর। আর পত্র অক্ষরে অক্ষরে অভ্রদার কথা বিশ্বাস করে, পালন করে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হওয়ার আগ মুহূর্তে পত্রকে পিছু ডাকলো তার পিসি সরলা। থালা ভরা জল ভাত লাল টকটকে মরিচ দিয়ে মেখে হাজির হলো। পত্র তা দেখে কিঞ্চিত অবাক হলো এবং অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, পিসি, ভাত এনেছো কেন গো? পিসি জলে টইটুম্বর ভাতগুলো আর একটু মরিচ মাখিয়ে নিয়ে এক লোকমা পত্রের মুখে তুলে দিতে দিতে বলল, আগে খাইয়ে আলো মাইয়া, স্কুল গেলে তো বিকেলে আইস। আহস, খালি পেটে কেমন করে থাকবি হুনি? ঝাল ঝাল করে মাখছি, তাড়াতাড়ি খা। পত্র বেশ আয়েস করে ভাত মুখে দিতেই কোথা থেকে যেন ছুটে এলো পুষ্প। তারও পরনে স্কুলের পোশাক, কাঁধে ব্যাগ, চোখে কাজল, ঠোঁটে গোলাপি কি যেন চিকচিক করছে। সরলা ছুটন্ত পুষ্পকে দেখে বিরক্ত হলো।
অসহ্য রকমের বিরক্ত কণ্ঠে বলল, তোর এইখানে কাম কি? আজ সূর্যিও বা কোন দিকে উঠছে যে তুই নিজ থেকে স্কুলে যাস? কি মতলব? পুষ্প চোখের খানিক লেপটে যাওয়া কাজল ঠিক করতে করতে পড়ল, তুমি আমার সাথে এমন করো কেন পিসি? আমাকেও তো পত্রের মতো ভালোবাসলে পারো। পুষ্পের কথায় মুখ বাঁকালেন সরলা, কপাল কুঁচকে বললেন, আজ এত মিঠা কথা কস কেন? আর আমি না ভালোবাসলেও তোর দিন যাচ্ছে, তাই না? আমার পত্রের ভাগ্য দেখ, তারে ভালোবাসার মানুষ খুবই কম। আমার মতন বেধবা মানুষ যদি হে কামটা পুষাইয়া দেয় তাতে ক্ষতি কিরে মাইয়া? তুই সুন্দর, তোরে ভালোবাসার লাইগা পুরা পৃথিবী আছে। আমার পত্রের লাইগা তো পৃথিবী দূরে থাক, তার ঘরের মানুষই নাই। পত্রের ভাত তখনও ডান গালে। পিসির কথায় আহ্লাদ পেয়ে বসলো অশ্রুরা। হুট করেই ঘটল তাদের অনাকাঙ্ক্ষিত আগমন, যা পত্র চায়নি। পুষ্প একবার পিসি এবং দ্বিতীয়বার পত্রের দিকে তাকিয়ে মুখ ছামটি মেরে বলল, তোমার কি হিংসে গো পিসি? আমি কি একটু সুন্দর বলে তোমার সহ্য হচ্ছে না? সরলা উত্তর দিলেন না, বরং পত্রের মুখে গুজে দিল আরও এক লোকমা ভাত। কিন্তু পুষ্প তো পুষ্পই, সে সেকেন্ডের মাঝে পুরো বাড়ি মাথায় তুলে ফেলল। প্রয়োজনের তুলনায় কণ্ঠ আরও উঁচু করে ফেলল, যেন পুরো চা বাগানে তার কণ্ঠ পৌঁছে যাবে। উচ্চস্বরে চেঁচিয়ে চেঁচিয়ে নিজের মাকে ডাকতে লাগলো, মা, মা, এখানে আসো। দেখো, নিজের ঘরের মানুষই তোমার মেয়ের রূপ পছন্দ করে না, অন্য কেউ আর কি বলবে মা? গতকালে ঘটনার পর ছায়ার মন মেজাজ প্রচুর খারাপ। তার উপর সারা রাত না ঘুমিয়ে কেঁদেছে। এ সমাজে মেয়েদের বিয়ে ভাঙার মতন ভয়াবহ ঘটনা যে একটা মেয়ের জীবনকে নষ্ট করে দেয়, তা ছায়াও জানে। সারা রাত মেয়েকে পাশে নিয়ে শুয়েছিল। চিন্তায় চিন্তায় তার নাজেহাল অবস্থায় রাতটা গিয়েছে কোনো মতে। ভোর হওয়ার পর যা একটু চোখটা লেগেছিল তার শান্তিতে হতে দিল কই। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় চটে গেল ছায়া। উত্তপ্ত অগ্নিশিখার ন্যায় ক্রোধ নিয়ে উঠোনে হাজির হলো সে। চোখে মুখে তখনও লেগে আছে ঘুমের আভাস। মাকে দেখে ভয়ে সিটিয়ে গেল পত্র, অথচ পুষ্পের যেন ভারী মজা লাগলো। সেই নিয়ে বিনিয়ে নালিশের স্বরে মায়ের উদ্দেশ্যে বলল, জানো মা, আমি একটু সুন্দর দেখে পিসি আমায় কত কথা শোনালো। পত্র এমন কয়লার মতো হয়েছে, তাকে আমার দোষ? আমি কেন তার জন্য কথা শুনব? ছায়া মুহূর্তেই খেপে উঠলেন, তেড়ে গেলেন তার চেয়ে দ্বিগুণ বয়সী ননাসের দিকে। ক্রোধ সংবরণ না করে ছুঁড়ে মারল কথার তীর। নক্ষত্র খসে পড়ার মতন খসে পড়ল তার ভদ্রতা। আঙুল উঁচিয়ে এমন মধ্যবয়স্ক নারীটিকে তুমুল অপমান করে বলল, আপনারা তো হিংসে কেন পেটে দিদি? নিজের ভাইজির প্রতি এমন হিংসা আপনার লজ্জা করে না? বউ। সরলার কণ্ঠে তুমুল বিস্ময়, অবাক ভাব ছুঁয়েছে আকাশ। ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন মহিলাটি কথা বলতে গিয়েও যেন পারল না। চোখে মুখে ছড়িয়ে পড়ল অপমানের অশ্রু। কিন্তু ছায়া তা পরোয়া করল সে আরও নতুন উদ্যমে বলতে লাগলো, এমন হিংসুটে মহিলা আমি আমার বাপের জন্মে দেখিনি। আপনার এই কুনজরের জন্যই হয়তো আমার বড় মেয়ের কপাল পুড়ল। স্বামী সংসার তো ভালো করে কয়েক বছরও করতে পারলেন না। বের কয়েক বছরের মাথায় স্বামীটাকে খেলেন, এখন কি আমার সংসারটাও খাবেন? অন্ন ধ্বংস করে পেট ভরছে না? মা, সাবধানে কথা বলো, এটা পিসিরও সংসার। তোমার রোজগারের টাকায় সে খায় না, নিজের ভাইয়ের টাকায় খাচ্ছে। পত্রের কাট কথায় ছায়া কিছুটা হতভম্ব হয়ে যায়। পত্র এমন রুক্ষ স্বরে কখনোই তার মায়ের সাথে কথা বলেনি। পত্রের কথা যেন ছায়ার আগুনের মতো রাগে ঘি ডালার কাজ করেছে। সে কথা বলার ভাষা খুঁজে না পেয়ে ছুটে গেল রান্নাঘরে। মাটির চুলায় রান্না করার জন্য সংরক্ষণ করে রাখা লাকড়ি থেকে একটা মোটা লাকড়ির টুকরো তুলে আবার ছুটে আসে উঠোনে। কিছু বুঝে ওঠার আগেই সজোরে 4-5টা শক্ত মার পড়ে যায় পত্রের পিঠে। পত্র নির্বাক ভাষাহারা। ভ্যাবাচেকা খেয়ে যায় পিসি এবং পুষ্প। ঘর থেকে ছুটে আসে পদ্মলতা। মায়ের এমন অনাবিক কাজ দেখে সেও বিস্মিত হয়ে পড়ে। আরও কয়েক ঘা প্রহার হওয়ার পর সম্মিত ফিরে এলো সবার। সরলা পিসি ছুটে গিয়ে আগলে নিল পত্রকে। আগলাতে গিয়ে একটা বাড়ি পড়ল তার শরীরও। ছায়া তখন রাগে অন্ধ। পদ্ম গিয়ে আটকালো মাকে, ঝাপটে ধরে মায়ের হাত থেকে লাকড়িটা নিয়ে ছুঁড়ে ফেললো দূরে। পত্র ঠায় দাঁড়িয়ে রইল, কোনো রকমে আর্তনাদ করল না। অভিমানের পাল্লায় আর্তনাদের যেন ঠাঁই মিলল না। সরলা পিসি মেয়েটাকে বুকে জড়িয়ে কেঁদে দিল। অপরাধী কণ্ঠে বলল,
আমার লাগে তুই কতগুলো মায়ের খাইলি, আমার ক্ষমা করে দিস মা। পত্র নিষ্প্রাণ দৃষ্টিতে পিসির পানে চাইল। পিসির চোখে জল মুছিয়ে দিয়ে করুণ হেসে বলল, কাঁদছো কেন পিসি? কালোদের তো মার খেতেই হবে, কখনো হাতে কখনো বা কথায়। তুমি এসবে এসো না, না হয় আজকের মতন তুমিও বাদ যাবে না মার খাওয়ার হাত থেকে। ছায়ের অগ্নিমূর্তি ততক্ষণ শীতল প্রায়। ভুলবশত ননাসের গায়েও যে সে হাত দিয়ে ফেলেছে তা মস্তিষ্কে প্রবেশ করতে সে থম মেরে গেল। এতদিন যাকে কুরুর মতো মান্য করে এসেছে, শেষমেশ কিনা তার গায়ে হাত তুলে ফেলেছে। অপরাধ বোধে নত হয়ে এলো ছায়ার মাথা। তার মাঝে পত্র পুষ্পের দিকে তাকালো, বেশ তাচ্ছিল্য করে বলল, পুষ্প, বড় শান্তি পেয়েছিস তুই, তাই না? বল। পুষ্প জবাব দিল না, কেবল চুপ করে দাঁড়িয়ে রইল। সে চেয়েছিল একটু ঝামেলা হোক, কিন্তু এমন কিছু যে হবে তা তার ভাবনাতেও ছিল না। পত্র ক্লান্ত পা জোড়া টেনে টেনে কোনো মতে পথ ধরল নিজের গন্তব্যের। পেছনে ফেলে গেল তার করুণ আর্তনাদ। 2 লোকমা ভাতের বিনিময়ে পিষে গেল তার আবেগ, আনন্দ, অনুভূতি। জীবন মাঝে মাঝে এত মূল্যহীন হয় কেন? পত্র কতক্ষণ মায়ের দিকে ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। কত কিছু বলতে চেয়েও কোথায় যেন বাধাপ্রাপ্ত হলো তার শব্দরা। এমন একটা কাজের পর কিছু বলাটাও যে বৃথা, তাই আর সে বলল না কিছু। সরলা মুখে আঁচল চেপে কতক্ষণ অশ্রু বিসর্জন দিল। ছায়া অপরাধী কণ্ঠে কেবল উচ্চারণ করল, দিদি। তাকে থামিয়ে দিল সরলা। অশ্রু ভেজা নয়নগুলোতেও কৌতুক হাসি বজায় রেখে বললেন, তো সিতুর অক্ষত থাকুক, আমার মতন বিধবা বানিয়ে ঈশ্বর যেন তোকে অসহায় না করেন। আর কিছু বলতে পারল না সেই নারী। ছোট ভাইয়ের বউয়ের হাতে সপাটে মারটা বোধহয় তার চামড়ার চেয়ে হৃদয়ে বেশি দাগ ফেলেছে। রাগ এবং ক্রোধ আমাদের বিবেকহীন করে দেয়, অতঃপর এর জন্য বিরাট মাসুল গুনতে হয় আমাদের। ভীষণ মন খারাপ নিয়ে সরু পথটা দিয়ে হেঁটে যাচ্ছে পত্র। মাথার উপর উত্তপ্ত সূর্য তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আলোকিত করছে চারপাশ। পত্রের সাথে তাল মিলিয়ে হাঁটছে বিন্নি। দুজনেই চুপচাপ। পত্র হাঁটতে হাঁটতে নিবিড় কণ্ঠে প্রশ্ন করল, অভ্রদ কোথায় রে? কাল হতে একবার আমাদের বাড়ি এলো না, এত বড় ঘটনা শোনার পরও। বরদা বরদা তো তার হোস্টেলে ফিরে গিয়েছে, তার কলেজে না খুলে ফেলছে সেজন্য। ও, খুব গোপনে একটা হতাশার শ্বাস ফেল পত্র। অভ্রদা থাকলে আজ না হয় একটু অভ্রদার কাছে গিয়ে মন ভালো করে যেত। বিন্নি হয়তো বুঝলো পত্রের মন খারাপ। ডান হাতে পত্রের বাহু জড়িয়ে সান্ত্বনা স্বরে বলল, মন খারাপ করিস না পত্র। কাকিমার তো মন খারাপ, তাই তো তোর গায়ে হাত তুলে ফেলেছে। মন খারাপ না রে, আমার শরীরে সে সব সয়ে গেছে, কিন্তু পিসিমা অনেক কষ্ট পেয়েছে রে খই। মানুষটা আমাদের সংসারের জন্য কি করেনি? শীতলপাটি তৈরি করে, ডালের বড়ি তৈরি করে, বিভিন্ন শাকসবজি রোপণ করে, তা আবার লুকিয়ে বিক্রি করে, সে টাকা আমাদের সংসারে ঢেলেছে। বিনা পয়সাতে তো থাকেনি সে। তাছাড়া এটা তার বাবার ভিটে, তারও তো অধিকার আছে। অথচ আজ তাকে কত কিছুই না সহ্য করতে হলো। মেয়ের জীবন বুঝি এমনই, এ দৌড় ও দৌড়ে মাথা ঠুকরে তা পার করতে হয়। আমি সুযোগ পেলে বাধা করা নিয়মের বাহিরে চলে যাব, অনেক অনেক দূরে চলে যাব। বিন্নি আর একটু শক্ত করে জড়িয়ে ধরল পত্রকে। তার মাঝে তুমুল শব্দে শহরের জিপ গাড়িটা এসে থামলো পত্রদের বাড়ির সামনে। বিন্নি কিঞ্চিত হাসলো, ফিসফিস করে বলল, ওই যে তোর গন্তব্য চলে এসেছে, সেই নেমে যাবে হয়তো তোকে এসব বাধা ধরা নিয়মের বাহিরে। পত্র কিঞ্চিত লজ্জা পেল, খানিক মিছিমিছি রাগও দেখালো বিন্নিকে। ততক্ষণে জিপ গাড়ি থেকে 4 জন ছেলে নেমে দাঁড়ালো একে একে। কঙ্কর হাসি মুখে এগিয়ে এলো, বেশ আন্তরিক কণ্ঠে বলল, কি পত্র, যাচ্ছ যাচ্ছ কোথায়? স্কুল? পত্রের মিনমিনে উত্তরে কঙ্কর কিছুটা ঠাট্টা করে বলল, আরে আর অত লজ্জা পাচ্ছ কেন? আপনারে বলতে হবে? ও মেয়ে, লজ্জা পাওয়াই তো ওর ও মেয়ে, ও লজ্জা পাওয়াই তো ওর কাজ, তাই তাই লজ্জা পাচ্ছে। অদ্ভুত। বিন্দির মুখ ভেঙচি কেটে কর্কশ কণ্ঠে বলা কথা শুনে হো হো করে হেসে উঠল কঙ্কর। ফিসলে কণ্ঠে বলল, মানলাম ও মেয়ে, তাই লজ্জা পাচ্ছে। তা তুমি তো লজ্জা পাচ্ছ না, তবে কি তুমি মেয়ে না, ছেলে? সমস্বরে হেসে উঠল সবাই কঙ্করের ঠাট্টা শুনে। বিন্নি এমন বৃষ্টি ঠাট্টায় ফুঁসে উঠল, আঙুল উঁচিয়ে তেড়ে গেল কঙ্করের দিকে। শাসানোর ভঙ্গিতে বলল, আমাকে চেনেন আপনি? এমন বৃষ্টি ঠাট্টার জন্য কি করতে পারি জানেন? কলিজাতে ভয় ডর নেই? না, নেই তো,
তুমি একটু কলিজাতে উকি দিয়ে দেখো না আছে কি না। ছেলেটার উদ্ভট কথায় থেমে গেল বিন্নির চোখ মুখ ফুলানো রাগ। সে চরম বিরক্তি প্রকাশ করে ছেলেটার পাশ কেটে নিমিশেই চলে গেল হুড়মুড় করে। কেবল যেতে পারল না পত্র। অস্বস্তিতে গায়ে কাঁটা দিয়ে উঠছে তার। আতস তার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তন্মধ্যে নব ছেলে তার তীক্ষ্ণ কথা ছুঁড়ে মারল। তা আমাবস্যা, তুমি কি জানো সাদা জামাটা তোমার শরীরে বিশ্রী লাগছে? ওমা কেন? কেন বিশ্রী লাগছে? কারণ এমন কালা শরীরে সাদা রংটা যেন বেমানান। তাহলে তো আপনার শরীরে জড়ানো সাদা শার্টটাতেও আপনাকে বিশ্রী লাগছে ভাইয়া, কারণ কালো মনের মানুষকে সব কিছুতেই বেমানান লাগে। পত্রের হাসির মুখের তীক্ষ্ণ কথায় নববাদে উপস্থিত সকলে হাততালি দিয়ে উঠল। কঙ্কর নামের ছেলেটা পত্রের বিনুনি মৃদু টেনে দিয়ে প্রশংসার স্বরে বলল, এই না হলে প্রতিবাদী কণ্ঠ, দারুণ। নববন্ধুদের আচরণে বিরক্ত কণ্ঠে বলল, তোরা এমন অদ্ভুত আচরণ করিস কেন? তোর অদ্ভুত কথা আমাদেরকে অদ্ভুত আচরণ করতে বাধ্য করে। আতসের নিবিড় কণ্ঠে নভের কপালের ভাঁজ সোজা হয়ে গেল। কোনো রকমের বাক্য ব্যয় না করেই সে গতিতে উঠে গেল। তার সাথে সাথে কঙ্কর এবং গৌরবও উঠে গেল। কেবল দাঁড়িয়ে থাকলো আতস। গাড়িটা তাদের পাশ কেটে চলে যেতেই মুহূর্তটা আরেকটু নিবিড় হলো। পত্র দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। আতস কেবল এগিয়ে এলো। চুপচাপ দাঁড়িয়ে থাকা মেয়েটার টান হাত গলিয়ে তার বা হাত দিয়ে মুঠ করে ধরল। পত্র কিঞ্চিৎ কেঁপে উঠল। হাত ছাড়িয়ে নিতে চাইল দু একবার, অথচ সে চাওয়াটা নিছকই হয়তো লোক দেখানো ছিল। এই প্রথম কোনো ছেলের অতটা সান্নিধ্যে এসে মিলিয়ে গেল পত্র। আতসটা তা দেখে মৃদু হাসল, কোমল কণ্ঠে বলল, শুনলাম মন খারাপ, চলো আজ স্কুল ফাঁকি দিয়ে আমরা পুকুর পাড়ে বসে আড্ডা দেব, যাবে? আতসের আবদারে পত্র না করতে গিয়েও না করতে পারল না। কেবল ডানে বামে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। পঞ্চদশীর মনে তখন অনুভূতির তুমুল স্রোত। চারদিকে ভালো লাগায় ছেয়ে গেছে। মানুষটাকে বড্ড নিজের লাগছে। আবার মনের গহীন অসহ্য ভয়দের আনাগোনা। কেউ যদি তাদের দেখে ফেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কিন্তু তবুও কিছু কলঙ্কের ভয় ছাপিয়ে তার রঙিন মুহূর্তটা বেশি আকর্ষণ করলো। তাছাড়া বয়সটা তো আবেগেরই। শ্যাওলা জামা মস্ত পুকুরের কোণে বসে আছে পত্র। সময়টা ঠিক ঝিমিয়ে আসা দুপুরের শেষ ভাগ। সূর্যের এক খণ্ড আলো এসে পড়েছে মৃদু ঢেউ খেলা পুকুরের উপর। কত জানা অজানা অনুভূতিদের ছড়াছড়ি, কত ভয়, কত ভালো লাগা ছেয়ে গেছে হৃদয় আঙিনায়। কিন্তু হুটহাট করে শুকনো পাতার মরমরে শব্দে ভীত হলো পত্রের মন। সে পুকুরের দক্ষিণ দিকে তাকাতে দেখল তাকে আগলে রাখা মানুষটা পুকুর পাড়ের বট বৃক্ষের সাথে দড়ি বেঁধে ঝুলে পড়েছে। ঝিমিয়ে থাকা এক ফালি রোদ বট গাছের উপর নিবিড় আলো ছড়িয়ে দিচ্ছে, যে আলো ছুঁয়ে দিচ্ছে নিদ্রায়মান এক বৈধব্য রোগের অভিশাপে অভিশপ্ত অনেকগুলো বসন্ত বেঁচে থাকা নারীকে। বর্তমানে যে কেবল নিশ্চুপ নিষ্প্রাণ লাশ হিসেবে পরিচিত। পত্র ফ্যাল করে তাকিয়ে রইল সেই নিশ্চুপ দেহখানার পানে। পৃথিবী যেন ঘোষণা করেছে অযাচিত নিশ্চুপতা। কথা বলতে চেয়েও বাদ সাধছে অনুভূতিরা। কোথায় যেন খা শূন্যতা। পত্র সে নারীর কাছে গেল অচঞ্চল কম্পনরত পা নিয়ে। বুকের হৃৎপিণ্ডের উথাল পাথাল। অবিশ্বাস্যকর ঘটনাটা এখনো পত্রের মস্তিষ্ক ছুঁতে পারেনি। পত্র কেমন আদুরে স্বরে বলল, ও পিসি, তুই কি আমাকে চমক দিবি, যেমন ছোট্টবেলায় খুব করে চমকে দিতিস? পিসি কথা কয় না। মেলে রাখা গোল গোল চোখগুলো তাকিয়ে থাকে কেবল পত্রের পানে। সেই দৃষ্টিতে প্রাণ নেই, হাসি নেই, ভাষা নেই। অথচ পিসির চোখ সবসময় কথা বলতো, কত জানা অজানা কথা। পত্র হাসে। ঝুলে থাকা পিসির পা দুটো খানিক ঝাঁকিয়ে বলে, পিসি, এই পিসি, দেখ না, পত্র তোকে ছোটবেলার মতো ডাকছে। তুই কি তবু অভিমানে মুখে কুলুপ এটেই রাখবি? দেখ, আমি ছোটবেলার মতন আদুরে স্বরে ডাকছি, একটু তুমি করে বলছি না। তবুও কি তুই উঠবি না? পত্রের মস্তিষ্ক হয়তো এখনো মানতে চাইছে না পিসির অনাকাঙ্ক্ষিত বিদায়। সবটা ঘটনায় বাকরুদ্ধ করে দেয় আতসকে। সে অবাক বিস্ময় দৃষ্টি নিয়ে একবার পিসি এবং আরেকবার পত্রকে পরখ করে। পত্রের এমন উন্মাদনায় তরতর করে তার অবাক ভাব আকাশ ছুঁই করছে।
সে কোনোমতে তবু উচ্চারণ করলো, পত্র লেখা? উনি তোমার পিসি? আতসের কথায় পত্র তার দৃষ্টি খানিক বাঁকালো, আর চোখে আতসের দিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলল, হ্যাঁ, ও আমার পিসি। দেখুন না, সুন্দর পুরুষ। পিসি কেমন চুপ করে আছে, কোনো কথাই তো বলছে না। পত্র লেখা? কথা বলবি কিভাবে উনি? উনি তো বেঁচেই নেই। পত্র বোধহয় রুষ্ট হলো আতসের কথায়, বেশ বিরক্তি নিয়ে বলল, কিসের বেঁচে নেই? পিসি আমায় কথা দিয়েছে, সে আমার পুতুলের মতো আমারও লাল টুকটুকে বউ সাজে রাজকুমারের কাছে তুলে দেবে, আর আমার পিসি কখনো কথা ভাঙে না। আতস এই বোকা শোকা মেয়েটাকে কিছু বলার ভাষাই খুঁজে পেল না। ততক্ষণে পত্রের শীতল ভাব উত্তেজনায় পরিবর্তন হচ্ছে। সে বারবার নিজের পিসির পাগুলো নাড়াতে নাড়াতে বলল, উঠ পিসি। ও পিসি, উঠ না। তুই না খাইয়ে দিলে পত্র খাই বল? তুই তো এমন বুক ভার ভার কষ্ট কখনো দিতিস না পত্রকে, তবে আজ এমন দম বন্ধ কষ্ট কেন দিচ্ছিস? পিসি রে, উঠ না রে পিসি। পত্রের বড় বড় চুলে তুই ছাড়া যে তেল দিয়ে কে দিবে? কে বিনুনি গেঁথে দিবে বল? পত্রের হাত পড়ে গেলে কে মাকে বকা দিবে রে পিসি? তুই কি তোর পত্রের কথা শুনবি না? খুব কি রাগ করেছিস পিসি? অভিমান হয়েছে খুব? পিসি রে, পর করে দিচ্ছিস আমায়? পত্রের পাগলের মতো প্রলাপ কেবল ধীরে ধীরে বাড়ছে। আতস মুহূর্তে দিশেহারা হয়ে গেল। আশেপাশের মানুষ ডাকা শুরু করলো। পত্রের উন্মাদনা উত্তেজনা ততক্ষণে আকাশ ছুঁয়ে গেছে। থরথর করে কাঁপতে থাকা উত্তেজিত শরীর মুহূর্তে শীতল হয়ে গেল। কাঁপতে কাঁপতে কেমন গড়িয়ে পড়ল মাটিতে। আতস কেবল হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। হতভম্ব চোখে দেখল সবটা। প্রকৃতি জুড়ে সন্ধ্যা ঘন ঘন হয়ে আসছে। বাড়ির মাঝারি আকারের উঠান জুড়ে মধ্যমণি হয়ে শুয়ে আছে সরলা। তার ভাষার আজ পথারই অচিন পরে চলে গিয়েছে। অভিযোগের আজ গোপনে নিহত। মিহিগুঞ্জনে ভারী হয়ে উঠেছে পরিবেশ। সরলার অনাকাঙ্ক্ষিত বিদায় কেবল পত্রদের বাড়ি না, শুদ্ধ করেছে পুরো চা বাগানকে। ধীর আত্মবিশ্বাসী মানুষটা আজ নীরব অভিযোগে বিদায় নিয়েছে, তা মানতে পারেনি কেউ। পত্র জ্ঞান হারিয়ে পড়ে আছে তার ঘুণে ধরা নড়বড়ে বিছানায়। ঠাকুরবাড়ির জেঠিমা আর বিন্নি বারবার পত্রের চোখে জল ছিটকে চালাচ্ছে জ্ঞান ফেরানোর প্রয়াস। ঝিম ধরা কিছু অনুভূতিহীন সময় অতিক্রম করার পর জ্ঞান ফিরল পত্রের। চোখ মেলে আধো আলো আধো আধার রুমটায় বিন্নি আর জেঠিমাকে দেখে সে ধপ করেই উঠে বসল। কেমন যেন আতঙ্কিত কণ্ঠে বলল, বিন্নি, তাড়াতাড়ি পুকুর পাড়ে চল। পিসি কেমন ঝুলে আছে দেখবি, আয় তাড়াতাড়ি চল। কথাটা বলে মিনিট দুই অপেক্ষা করেনি সে। ক্লান্ত দুর্বল শরীরটা নিয়েই বিছানা থেকে নেমে দাঁড়িয়েছে। পাগুলো তখনও টলছে। সে চঞ্চল পা দুটো নিয়েই ছুটে গেল উঠোনে। উদ্দেশ্য তার পুকুর পাড়। কিন্তু গন্তব্যে যাওয়ার আগেই কাঙ্ক্ষিত জিনিস দেখেই থেমে গেল তার পা। উঠোন জুড়ে সাদা কাপড়ের হৃদয় হাহাকার করা সৌন্দর্যটা চোখ এড়ালো না তার। ব্যস্ত পা নিমিষেই থেমে গেল তার উৎকণ্ঠা। চেয়ে রইল নির্বিকার সেই সাদা আস্তরণে ঢেকে থাকা দেহের পানে। চারপাশে ভিড় জমিয়েছে আত্মীয় স্বজন। বর্দি যার হাতটা ধরে হাউমাউ করে কাঁদছে। বাবা দূরে মোড়ায় বসে হয়তো চোখ মেলে যার সাথে কাটানো শৈশব স্মৃতিচারণ করছে। পুষ্প তো কাঁদছে, বোধহয় লুকিয়ে লুকিয়ে। মুখে আঁচল চেপে কাঁদছে মা। পত্রের এই দৃশ্যটা দেখে কেমন হাসি পেল। আকাশ পাতাল উজাড় করে খিলখিল করে হেসে উঠল সে। মৃত বাড়িতে এমন হাসি নেহাত বেমানান ও আশ্চর্যের বলে উপস্থিত সবাই তাকিয়ে রইল পত্রের দিকে। এতে পত্রের কিঞ্চিত হেলদিল দেখা গেল না, বরং সে দিব্যি হেসে গেল। হাসতে হাসতে অশ্রু ভিড় করলো তার চোখে। তুমুল তাচ্ছিল্যে করে মাকে বলল, কাঁদছো কেন মা? মেরেছ তো তুমি। লজ্জায় ছায়ার মাথা নিচু হওয়ার উপক্রম। গ্রামের মানুষ যদি আজকের ঘটনা জানে তবে মুখ লুকানোর যে জায়গা থাকবে না তার। তাই তো মেয়েকে শাসনের স্বরে বলল, কি বলছিস, পাগল হলি? একটা চড় দেব। পত্র আবার হাসলো, মুখে হাসি বজায় রেখে কেমন হেল দুলে হেঁটে বাবার সামনে গেল। অতঃপর হাঁটু গেড়ে বসে বাবার কোলে মাথা রেখে হাওয়া মাও করে কেঁদে উঠল সে। গগন ফাটানো চিৎকার দিয়ে বাবাকে চরম নালিশ করতে করতে বলল, বাবা গো, তুমি কেন আমার পিসির আর একটু খেয়াল রাখলে না? সেই অভাগিনীর তো তুমি ছাড়া কেউ ছিল না, তবে তুমি কেন তার খোঁজ রাখলে না?
স্বামী মারা গিয়েছে বলে তাকে কেন এতটা অবহেলা দিলে বাবা? বেঁচে থাকতেও কেন মরার মতো বাঁচিয়ে রেখেছিলে বলো? এই বুঝি তুমি ভাই? সংসার বড় হলো বোনের চেয়ে? তুমি ভালো বাবা, ভালো স্বামী হতে পারলেও ভালো ভাই যে হতে পারলে না বাবা, এই আফসোস তুমি কোথায় লুকাবে গো? সমীর বাবা আকাশবাণী মুখ করে কেঁদে উঠল, শরীর দুলিয়ে। কান্নার দাপট বাড়ল পদ্মলতারও। পিসির হাত দুখানা মোট করে হাও মাও করে কেঁদে উঠল সে। অনুশোচনায় মাথা নত করলেও ছায়াও। হাসি খুশি বাড়িটা আজ নেহাতি দুঃখের উৎসবে হামাগুড়ি খাচ্ছে। আরও লোকজন এলো, বাড়ল হা হুতাশ। পদ্মের চিৎকারে ভারী হলো আবহাওয়া। কাঁদল গ্রামবাসী। কেবল দূর আকাশ হতে হয়তো হাসল সরলা। বেঁচে থাকতে যার দাম দেয়নি সমাজ, আর আজ তার মৃত্যুতেই শোকসভা। মানুষ পারেও বটে। পিসির লাশ নিয়ে যাওয়া হলো, সাথে ছুটল পত্র লেখা। মুখে তার হরেক রকমের বুলি। আহাজারি করে বলল, পিসি, আমার আর বিনুনি করা হবে না। এলোমেলো চুলগুলো আমার আর গোছানো হবে না। আমাকে আর গ্রামের হাটে গিয়ে পূজার তিলক চন্দন এনে দেওয়ার জন্য কেউ হইচই করবে না। পুকুরের কৃষ্ণচূড়া গাছ থেকে থোকা থোকা ফুল এনে দেওয়ার জন্য কেউ আর আমায় লুকিয়ে টাকা দিবে না। এতগুলো না নিয়ে আমি কেমন করে থাকবো রে? পিসি, জল ভাতে অবহেলার মাছি বসবে? তুই আমায় আর খাইয়ে দিবি না বলে তুই কেমন করে নিজের সুখ খুঁজে নিলি আমাদের শোকে বসিয়ে ভাসিয়ে? শেষমেশ এই পত্রের থেকে তুই মুখ ফিরিয়ে নিলি, সুখ খুঁজতে গিয়ে স্বার্থপর হলি। হতভাগা পত্রের অজস্র প্রশ্নের উত্তর দেয় না পিসি। জ্বলন্ত অগ্নিকাণ্ডে শুয়ে থাকে সে। সময়ের বেগে ধীরে ধীরে পড়ে যায় তার নরম তুলতুলে শরীরটা। পত্র দাও দাও করে জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে তাচ্ছিল্যে হাসে। অসহায় কণ্ঠে বলল, তুমি বেঁচে থাকতে তোমার বিছানা হয়েছে মাটিতে, আর আজ মরে গিয়ে ঠাঁই পেয়েছ চন্দন কাঠে। মৃত্যু বুঝি এত দামি? ধোয়ার সাথে উড়ে যায় পিসির কেবল দুঃখ। পত্রের মনে দগদগে হয়ে যাচ্ছে থেকে থেকে যায় আপন মানুষের বিদায় কালের অভিযোগ। মস্তিষ্ক নিউরনে চলে নীরবতা। হঠাৎ করে কি যেন একটা নতুন কিছু করার উন্মাদনা চলে আসে তার মাঝে। এরপর আর সে কাঁদে না, চিৎকার করে না। তার চোখও হাসে কেবল, যেমন করে হাসত পিসির দুটো চোখ। আজও নিয়ম করে সূর্য উঠল। পেঁজা তুলো দল ছুটে বেড়ালো আকাশ ঘেঁষে। পেঁজা তুলোর দল ছুটে বেড়ালো আকাশ ঘেঁষে। প্রকৃতি তার নিয়ম অনুযায়ী কার্য শুরু করলো। কেবল বদলালো মানুষের জীবনধারা। আজ পত্র লেখাদের নরবরে বাড়িটাতে অন্য কিছু ঘটল। রোজকার মতো আজ কাক ডাকা ভোরে বাড়ির সবচেয়ে অপ্রয়োজনীয় মেয়েটা প্রয়োজনীয় কাজগুলো করলো না রুটিন অনুযায়ী। বাসি থালা বাসন অযত্নে পড়ে রইল রান্নাঘরের কোণ ঘেঁষে। শুকনো পাতার স্তূপ জমে রইল তার নিজের জায়গায়। গোবর জল দেয়া হলো না বাড়ির দরজাতে। শুনশান নীরবতায় আচ্ছাদিত রইল বাড়ির প্রাঙ্গণ, যা ঘুমিয়ে থাকা বাড়িটার মাঝেও শিহরণ বইয়ে দিল। বাহিরে তুমুল মোরগ ডাকার শব্দ হচ্ছে, কিন্তু উঠোনে হচ্ছে না কোনো ঝাড় দেওয়ার শব্দ, যা অবাক করল ছায়াকে। নিমেষে হালকা হয়ে গেল তার ঘুম। এক ঝটকায় সে বিছানা ছেড়ে উঠে বসল। রোজকার অভ্যাসে ভাটা পড়তে অবাক হলো সে। ব্যস্ত পায়ে ছুটে এলো উঠানে। যেমন উঠানে পড়ে আছে তেমন ভাবে। ভারী অযত্নে শুকনো ঝরা পাতাগুলো ক্ষীণ বাতাসে উড়ে যাচ্ছে কেবল। ছায়া কণ্ঠ একটু উঁচুতে তুলল। ব্যস্ত কণ্ঠে পত্রকে ডাকল, কালিন্দী, কালিন্দী। পত্রের ঘরের দরজা আগের মতনই খিল দেওয়া, অথচ পদ্ম এবং পুষ্প কাঁচা ঘুম নিয়ে বেরিয়ে এলো নিজের ঘর থেকে। বেরিয়ে এলেন সমীর বাবু। পত্র এবং তার পিসি এক রুমে থাকতো। পিসির মৃত্যুর পরও হাজারো জোর করা সত্ত্বেও সে রুম ছাড়েনি। কাল সারাটা রাত সে কীভাবে থাকলো একা একা সেই রুমে? কিঞ্চিত কি ভয় করলো না? যতই হোক, কাছের বা পরিচিত মানুষটার মৃত্যুর পর কিছুদিন তাদেরকে আমরা কাছ থেকে বেশ অনুভব করি। সেটা আমাদের মতিভ্রম হোক কিংবা স্মৃতির ধারণায় হোক, আমরা তাদের অস্তিত্ব টের পাই, যাকে আমরা অলৌকিক কিছু নাম দিয়ে ভীত হই। অথচ চরম ভীতু মেয়েটা কিনা কাল সারা রাত এই আশ্চর্যজনক কাজটা করে ফেললো। গাড়ির প্রতিটা মানুষের ভাবতেই লোমকূপ দাঁড়িয়ে গেল।
সমীরবাবু কপাল কুঁচকে বিরক্ত স্বরে বলল, কী সমস্যা ছায়া? তুমি ওরে ডাকো কেন? আজ ওর দৌড় খুলেনি কেন? খুলেনি দেখো। কোনো কাজও করেনি। ও তো এমন কখনোই করেনি। কি হলো ওর? ছায়ার কণ্ঠে তুমুল উৎকণ্ঠা, যাতে ঘুম ছুটে গেল উপস্থিত বাকিদেরও। সবাই ছায়ার কথা অনুযায়ী চোখ বড় বড় করে তাকিয়ে চারপাশটা পরখ করে দেখল। সত্যিই তো, আজ যেমনের উঠোন তেমনই রয়েছে। সকলের মাঝেই তুমুল বিস্ময়ের ছোঁয়া। তার মাঝে ছায়া আবার বেশ চড়ে ডাকল, কিরে গালেন্দি, উঠেছিস? ছায়ার ডাকার পর মিনিট দুই পেরোতে সশব্দে পত্রের দরজাটা খুলে গেল। হেলে দুলে বেরিয়ে এলো পত্র, যাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে সবাই। অতি উত্তেজনায় প্রায় চিৎকার দিয়ে ওঠে পুষ্প। ছায়ার ভাষারা দিশেহারা হয় তার অনবরত ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ডটাও। সমীর বাবু অবাক হলেন। পত্রের নির্ঘুম থাকা টানা টানা চোখ যুগলে তখনও কোনো আবেগ নেই, কেমন কর্কশ ভাষাহীন। সেকেন্ড পেরিয়ে সময়টা যখন মিনিটের ঘরে যায়, তখন হুঁশ ফিরে সবার। ছায়া মুহূর্তে চেঁচিয়ে ওঠে এই কাক ডাকা ভোরে। আক্রোশে ফেটে পড়ে এবং কণ্ঠ উঁচিয়ে বলে, চুলের এই কী করেছিস তুই? এত ঘন লম্বা চুলগুলো ঘাড় অব্দি হলো কিভাবে? কেটেছিস কেন? কখনই বা কাটলি? কাল রাতে। মায়ের এমন উচ্চ কণ্ঠের বিপরীতে পত্রের কণ্ঠ শীতল, ছোট কণ্ঠে দিয়ে দিল মায়ের উপর উত্তর। ছায়া হতভম্ব চোখে তাকায় স্বামীর পানে, বলতে চায় অন্য কিছু, কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার শব্দগুচ্ছ হোঁচট খাচ্ছে বারবার। সমীরবাবু মেয়ের দিকে এগিয়ে যায়। সেও কম অবাক হয়নি। তবু মেয়ের অবস্থা হয়তো বুঝতে পারে সে, তাই তো মেয়ের মাথায় আতুরে হাত বুলিয়ে বলে, চুলগুলো কেটেছিস কেন মা? কত সুন্দর চুল। চুলগুলো আশ্রে দেওয়ার মানুষ তো বিদায় নিয়েছে, তো শুধু শুধু অযত্নে ফেলে রাখবো কেন? তাই কেটেছি। সমীরবাবু তপ্ত শ্বাস ফেলেন। মেয়ে যে তার পিসিকে ভীষণ ভালোবাসে এটা কারোরই অজানা না। গোপনে বাড়ল হতাশা। মেয়েকে আর কিছু বলার ভাষা তিনি খুঁজে পেলেন না। কেবল ক্ষীণ স্বরে বললেন, সব মানুষ চিরকাল থাকবে না তোর সাথে, এটা মেনেই আগাতে হবে। মানুষ না থাকুক, স্মৃতিগুলো তো আছে, তা যে ঘুমাতে দেয় না। সমীরবাবু কিছুক্ষণ মেয়ের দিকে তাকায়। মেয়ের দিকে তাকালে নিজের বোনের কথা মনে পড়ে। এমন না যে পত্রের সাথে সরলার চেহারার কোনো মিল আছে, তবুও কোথায় যেন অনেক মিল। দুঃখের দিক দিয়ে সমীরবাবু কোনোরূপ কথা না বলে নীরবে প্রস্থান নেন। ছায়া কিছু বলতে গিয়েও বলতে পারে না। পত্র আবার আগের মতো নিজ শব্দে চলে যায় নিজের ঘরে। ছায়ার সাহস হয় না মেয়েকে কিছু বলার। কেমন ধ্বংসাত্মক রূপ মেয়ের। মানুষ হারানোর শোকে মেয়েটা কি পাগল হলো? কঠোর নির্বাসন বেছে নেয় পত্র। দিন দুই কেবল দৌড় দিয়ে পড়ে থাকে নিজের ঘরে, বিচ্ছিন্ন হয় নিজের ছুটন্ত সত্তা থেকে। তখন শোকের নদীতে তার টোড়াটুড়ি ভরাডুবি অবস্থা প্রায়। পিসির মৃত্যুর তৃতীয় দিন চলছে আজ। ভর সন্ধ্যাবেলা বিন্নি এসে হাজির পত্রদের বাড়ি। রোজগারের মতো আজও পত্রের ঘরের দরজা আটকানো। বিন্নি এসেই পত্রের দরজায় ঠক ঠক শব্দ করে। বাড়িতে তখন ছায়া একা, তবু তাও ঘুমে। বিদ্যুৎ নেই পুরো চা বাগানে। পদ্মলতা গিয়েছে পুকুর পাড়ে দুপুরের এঁটো থালা বাসন মাজতে। পুষ্প বাড়িতে নেই, হয়তো আছে কোথাও দোষী বনানি। বিন্নির হাব ভাবে কেমন যেন একটা গোপনীয়তা, গলা স্বরেও চোরাচোরা ভাব। পত্রের দরজায় দ্বিতীয়বারের মতো ক্ষীণ শব্দ করে প্রায় ফিসফিসিয়ে বলল, পত্র খোল দরজাটা, আমার জরুরি কথা আছে। বিন্নির এমন সতর্ক কণ্ঠে হয়তো পত্রের সন্দেহ হলো। সে মিনিট পেরোতে সাবধানে দরজা খুলে দিল। দরজা যেন কোনো শব্দ না হয়। পত্র দরজা খুলতে ঘরের ভেতর সাবধানে পা ফেলে প্রবেশ করে বিন্নি। পত্রের ঘরে হারিকেন জ্বলছে মিটমিট আলোয়। বিন্নি সেই নিভু নিভু আলোতে যখন পত্রের দিকে তাকালো, আচমকা এসে ভীষণ ভয় পেয়ে গেল। অপ্রত্যাশিতভাবে কণ্ঠ থেকে অদ্ভুত এক মিহিস্বরের চিৎকার ভেসে উঠল। পত্র বেশ বিরক্ত হলো সেই চিৎকারে। কপালে ৩-৪ ভাঁজ ফেলে বিরক্ত কণ্ঠে বলল, আমার চিৎকার করছিস কেন? পাড়া প্রতিবেশী ডাকার ধান্দা? বিন্নি ততক্ষণে অবাকের সপ্তম পর্যায়ে চলে গিয়েছে। কথা বলতে চেয়েও পারছে না বলতে। সে সব কেবল ঘুরিয়ে ঘুরিয়ে দেখে পত্রকে, কেমন অচেনা পত্র। বিন্নি কিছুটা সংশয় মাখানো কণ্ঠে বলল,
তোরে কি সাজ? মানে অদ্ভুতভাবে ঘরের ভেতর সেজে আছিস কেন? পত্র হাঁ হুঁ করে হেসে উঠল। হাতের গাঢ় লাল রেশমি চুড়িগুলোকে শব্দ করে নাচাতে নাচাতে বলে, সুন্দর না? পিসি সবসময় বলতো আমি যেন সেজে থাকি, তাই সাজলাম আর কি। কেমন লাগছে? বিনি আবারও পত্রকে পা থেকে মাথা অবধি পরক করে। চোখ যুগল বোধ হয় বেরিয়ে আসতে চায়। সাদা ফকফকা একটা থ্রি পিস পরে আছে পদ্ম। ঘাড় অবধি চুলগুলো মাঝে সিঁতি করে রেখেছে, তাও তেল দিয়ে চুপচুপে। তার মোটা সরু ওষ্ঠতে লেপেছে লাল রঞ্জক। কালো বর্ণের হাতে লাল বর্ণের আলতাটা বড্ড বেশি বোধহয় বেমানান লাগছে। আর আবার অন্যদিকে আলতা ছড়িয়ে ছিটিয়ে এবড়ো হয়ে গেছে। কেমন একটা গা ছমছমে ভাব থাকা সত্ত্বেও বিন্নি কৃত্রিম হাসি দিল। অস্বস্তি নিয়ে বলল, সুন্দর লাগছে। পিসির মতো লাগছে গো। বিন্নি চুপ করে থাকে। পত্রকে কেমন অস্বাভাবিক লাগছে, ভয়ও জেগে ধরেছে। তবুও বিন্নি সেসব প্রসঙ্গ পাল্টে পত্রের হাতখানা শক্ত করে ধরল। প্রায় ফিসফিসিয়ে বলল, একটা জিনিস দেখাতে নিয়ে যাব তোকে। কী জিনিস? পত্রের উত্তর দেয় না বিন্নি, বরং পত্রের হাত ধরে সাবধানে টেনে নিয়ে যায় ঘরের বাহিরে। যেতে যেতে তারা বাড়ির সামনের মাঠ পেরিয়ে ঘন জঙ্গলে ঘেরা পুকুর পাড়ে হাজির হয়। অন্ধকার রাস্তা, তুমুল নীরবতা। পত্রের মনে প্রশ্নের ছড়াছড়ি, অথচ বিন্নি উত্তর না দেওয়ার ব্রত করেছে। পুকুরের ডান দিকটাতে যেহেতু বট গাছের ঝোপঝাড় অবস্থিত, ঠিক সেখানে পত্রকে নিয়ে গেল বিন্নি। পত্র কথা বলার জন্য অষ্টমৃদু কাঁপাতেই বিন্নু পত্রের মুখ শক্ত হাতে ধরে ফেলে। সাবধানী কণ্ঠে বলে, একটাও কথা বলিস না, কেবল ঝোপের দিকে উঁকি মেরে দেখ। পত্র মানল বিন্নির কথা, কথা বলল না, আলগোছে তাকালো ঝোপের ফাঁকে। অনাকাঙ্ক্ষিত খুব ঘনিষ্ঠ কোনো দৃশ্য চোখে পড়তে পত্র আতঙ্কে উঠল। চোখগুলো বড় বড় করে তাকালো বিন্নির পানে। কেমন কোনো রকম কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ওরা কি করছে এসব? ছি! বিন্নি থামিয়ে দিল পত্রকে। পত্রের হাতটা টেনে সতর্কতার সহিত বলল, চল এখান থেকে, তোর বোনের কীর্তি দেখার দরকার নেই। পত্রের চোখে তখনও অবিশ্বাসের ছোঁয়া। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ওরা এখানে এসব করছে? এখানে আমার পিসিটা শেষ প্রান্ত ত্যাগ করেছে। এই স্থানটাকে অপবিত্র করার কি দরকার ছিল? ভেঙে পড়িস না, আমার সাথে চল, এখান থেকে যেতে হবে। এখান দিয়ে না, বাঁশঝাড় দিয়ে যাব, চল। এখান দিয়ে গেলে কারো না কারো চোখে পড়ে যাব। পত্রের কথায় সায় জানালো বিন্নি। আধার হাতড়ে পথ ধরালো বাঁশের ঝাড়ের দিকে। বাঁশঝাড়ে প্রায় বেশ খানিকটা গভীরে যেতেই পত্র কিছু একটার সাথে পা বেঁধে পড়ে গেল। শুকনো ডালগুলো হাঁটতে লেগে সাথে সাথে জ্বলে উঠল হাঁটু। পত্র প্রায় ব্যথায় কুকিয়ে উঠল। বিন্নি এগিয়ে দ্রুত ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে পত্র? ব্যথা পেলি কিভাবে? কিসের সাথে পা লেগেছে? পত্র ব্যথায় চোখ মুখ কুঁচকে বলল, জানি না, কি যেন একটা আছে এখানে, নরম নরম। বিন্নি হঠাৎ অনুভব করলো ভ্যাটকা একটা গন্ধ আসছে। চারপাশ ভালো করে খুঁজে ডান দিকে তাকাতে চিৎকার দিল সে। বিন্নির দৃষ্টি অনুভব করে পত্র সেখানে তাকালো। নিমেষেই তার ব্যথা হাওয়ায় মিলিয়ে গেল। কেবল শীতল কণ্ঠে তাকিয়ে রইল। বলল, লাশ, পচে যাওয়া লাশ। অভ্রদা